আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী দর্শক শ্রোতা, ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। পাশাপাশি আমার সুপ্রিয় ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, আদর ও স্নেহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে, পরম করুণাময়ের অসীম কৃপায় ও তোমাদের দুয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে ময়মনসিংহ অনলাইন স্কুলের সকল কলাকুশলী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহ অনলাইন প্রাথমিক স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর রনক আফরোজা ম্যাডামকে। কারণ এই করোনাকালীন সময়ে, দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমাদেরকে শ্রেণী কার্যক্রম ঘরে বসে উপভোগ করার বা কিছু শেখার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটা শ্রেণী কার্যক্রম নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট বন্ধুরা, বিশেষ করে চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের কি করা উচিত? হ্যাঁ, তোমাদের খাতা কলম নিয়ে, এমনকি চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে শ্রেণী কার্যক্রমে মনোনিবেশ করা উচিত। তোমরা ঝটপট রেডি হয়ে নাও। এর ফাঁকে আমি আমার পরিচয়টা তুলে ধরছি। ভিউয়ার্স, আমি মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, প্রধান শিক্ষক, চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ। ছোট্ট বন্ধুরা, একটা মহাক্রান্তিকাল আমরা পার করছি। আসলে কি আমরা ভালো আছি? না, আমরা ভালো নেই। একটা অজানা আতঙ্কের মধ্য দিয়ে আমরা কালাতিপাত করছি। একটা অস্বাভাবিক জীবনযাপন আমরা করছি। আমরা ঘরে বন্দী থাকতে হচ্ছে। আমরা আমাদের যে সকল স্বাভাবিক কার্যক্রম ছিল সে সকল বাধাগ্রস্ত, আমরা কিছু করতে পারছি না। যাই হোক, এই বিষয়টা আমরা জানি, এ প্রসঙ্গে আমি আলোকপাত করব না। তবে আমি আশা করছি শীঘ্রই আমরা এই আপৎকালীন সময় অতিক্রম করব। পরম করুণাময়ের অশেষ কৃপায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় আবার আমরা স্বাভাবিক জীবনে অচিরেই ফিরে আসব, এই প্রত্যাশা রাখছি। এ প্রসঙ্গে সমসাময়িক ভাবনা নিয়ে লেখা কামাল চৌধুরীর একটা বিখ্যাত কবিতার দু চারটি লাইন আমার মনে পড়ছে। আমি তোমাদের সামনে সেই লাইন পেটে উপস্থাপন করছি। বাইরে দূষণ, বাইরে যেও না, ঘরে থাকো আরো কিছুদিন। প্রকৃতিক বিরূপ করোনা সময় শোধ দিতে হবে ঋণ। নিরাপদে থাকো, থাকো গৃহকোণে, নিরাপদে রাখো দেশ। মায়ের মুখের মতোই পৃথিবী, বেঁচে থাকো নিঃশেষ। প্রার্থনা করো মিলিত স্বপ্নে, দুঃসময় দূরে যাক। নিঃস্ব মানব জাগুক আবার, ভালোবাসা বেঁচে থাক। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে। বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। হারবে না তুমি বিজয়ী মানুষ, দেখবে সুদিন আসবে। বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। আবার আমাদের সামনে সেই সুদিন আসবে, আমরা আবার আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রত্যাশায় আজকের পাঠ আমি উপস্থাপন করছি। ময়মনসিংহ অনলাইন স্কুল ধারাবাহিকভাবে তোমাদের এই শ্রেণী কার্যক্রম উপস্থাপন করে যাচ্ছেন। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের উপর
বিগত পাঠটি কি ছিল তোমাদের মনে আছে কি? আমি একটি স্মরণ করানোর চেষ্টা করছি। একজন বিশিষ্ট নারীর কথা ছিল সেই পাঠে। তোমরা কি মনে করতে পারছো? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সেই মহিষী নারীর কথা বলছি। আমাদের পাঠটি আজকে মহিষী রুখিয়া, মনে পড়ছে? হ্যাঁ, মহিষী রুখিয়ার যে পাঠটা যেটুকু অংশ আমরা পড়েছিলাম এর পরবর্তী অংশ থেকে আমরা উপস্থাপন করব। একবার হলো কি, এইখান থেকে লেখাপড়াই বা শিখবেন কিভাবে, এই পর্যন্ত আমরা আজ উপস্থাপন করব। মূল পাঠে যাবার আগে আমি তোমাদেরকে রুখিয়ার জন্মস্থান, পাশাপাশি বাড়িতে মেহমান এলে রুখিয়া কোথায় থাকতেন, লুকিয়ে থাকতেন, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা দেখলাম মহিষী রুখিয়ার ছবি। এবার আমরা বাড়িতে মেহমান এলে রুখিয়া কোথায় অবস্থান করতেন সেই দৃশ্যপটটা আমরা দেখে নিচ্ছি। ছোট বন্ধুরা, আমরা দেখলাম পরপর দুটি চিত্র। এরপর যে আমরা মূল পাঠে চলে আসব। মূল পাঠে যাবার আগে তোমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের 32 পৃষ্ঠা খুলে নাও। আমি এখন পাঠটি তোমাদেরকে শোনাবো, এমনকি এই পাঠে আমরা একটু আলোচনা করব, যাতে করে তোমরা এই পাঠ সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভ করতে পারো। একবার হলো কি, কয়েকজন মেয়ে রোকিয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকিয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রোকিয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। কারো সামনে সে ছেলে হোক বা মেয়ে আসাই ছিল নিষিদ্ধ। মেয়েদের যে এভাবে চলতে হতো একে বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকিয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকিয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? আমরা পাঠ্যাংশটি শুনলাম। এরপর যে আমি একবার পাঠ্যাংশটি সরবে পাঠ করব। তোমরা 32 পৃষ্ঠার বইয়ে সেই অংশ আঙ্গুল বাক্যাংশে, বাক্যের নিচে আঙ্গুল ভুলিয়ে যাবে, পাশাপাশি মনে মনে উচ্চারণ করে পাঠ্যাংশটি বোঝার চেষ্টা করবে। আমি পড়ছি, তোমরা আঙ্গুল বোলাতে থাকো। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রুখিয়াদের বাড়িতে বেড়াতে এলো। রুখিয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রুখিয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। কারো সামনে সে ছেলে হোক বা মেয়ে আসাই ছিল নিষিদ্ধ। মেয়েদের যে এভাবে চলতে হতো একে বলে অবরোধ প্রথা। অবরোধ মানে
বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রুকিয়াকে এভাবে কাটাতে হতো বন্দী জীবন। সেখানে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রুকিয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়া এবার শিখবেন কিভাবে? বন্ধুরা, আমরা পাঠটি শুনলাম, আমরা বুঝতে পারলাম মাত্র 5 বছর বয়স থেকেই রুকিয়ার জীবনে নেমে আসলো সীমাবদ্ধতা। তাকে বাইরে যেতে দেওয়া তো দূরের কথা, বাড়িতে যদি মেহমান আসতো, সে মেহমান ছেলে হোক বা মেয়ে হোক, তার সামনে তাকে যেতে বারণ, তাকে যেতে দেওয়া হতো না। মেয়েদের এমনি ভাবে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখত। এটাই ছিল তৎকালীন সময়ে অবরোধ প্রথা। অবরোধ প্রথা। কিন্তু অদম্য ইচ্ছা নিয়ে যার জন্ম, লেখাপড়া শিখে একদিন অনেক বড় হবে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে, এই দৃঢ় মনোবল যার মনে গোপনে বাসা বেঁধে আছে, তাকে কি দমিয়ে রাখা যায়? না, দমিয়ে রাখা যায় না। তৎকালীন সময়ে যদিও মুসলমান মেয়েদের স্কুলে যেতে দিতেন না অভিভাবকেরা, রুকিয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কি করে, অদম্য ইচ্ছা তার মনের মধ্যে আছে। যাই হোক, পরবর্তী পাঠে আমরা কিভাবে রুকিয়া তার ইচ্ছাকে পূরণ করতে পেরেছিল আমরা সে সম্বন্ধে জানব। তবে এই পাঠে আমরা যেটুকু উপস্থাপন করলাম সেটুকু থেকে আমরা কিছু শব্দের অর্থ প্রশ্ন উত্তরে আলোচনা করব পরবর্তী পর্যায়ে। তো আমরা কি বুঝতে পেরেছি? তোমরা একটু নীরবে পড়ো অংশ বিশেষ। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, সবটুকু তোমরা অংশ বিশেষ একটু নীরবে পড়ো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। আমার মনে হয় তোমরা এই পাঠ্যাংশটির মর্ম অনুধাবনে সচেষ্ট হয়েছ। এ পর্যায়ে আমি তোমাদের পাঠ্যাংশ থেকে কয়েকটি শব্দার্থ নিয়ে আলোচনা করব। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কয়েকটি শব্দ হয়তো অনেকের কাছে নতুন শব্দ, আমাদের চোখের সামনে ভেসে উঠছে। শব্দগুলো হচ্ছে জমিদার, চিলেকোঠা, বন্দী। সেই শব্দগুলোর অর্থ কি আমরা বলতে পারবো? ধন্যবাদ। আমি একে একে আলোচনা করছি। জমিদার, জমি মানে কি? সম্পত্তি, ভূ সম্পদ। তো জমিদার যার ভূ সম্পদ আছে, সেরকম একটা অর্থ এখানে আসবে। তো জমিদার আমরা জানি, তো আমরা একটু দেখে নেই জমিদার কি। ধনী ব্যক্তি, জমিদার মানে ধনী ব্যক্তি, যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক, অনেক অনেক সম্পদ এর মালিক বা বিষয় সম্পত্তির মালিক। ধনাঢ্য ব্যক্তিকে আমরা জমিদার বলবো। বুঝতে পারছি আমরা? ধন্যবাদ। পাশাপাশি তোমরা কিন্তু এই শব্দ তিনটির অর্থ, শব্দ এবং শব্দের অর্থগুলো খাতায় তুলে নেবে। আমি আবারও বলছি, জমিদার শব্দার্থ হচ্ছে ধনী ব্যক্তি, যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। ধন্যবাদ। এবার আসছে চিলেকোঠা। চিলেকোঠা শব্দের অর্থ জানো? ধন্যবাদ। আমি সাহায্য করছি। বাড়ির ছাদে লাগোয়া ঘর, অর্থাৎ সিঁড়িঘর। আমরা পাঠ্যাংশের শুরুতে জেনেছিলাম বনেদি পরিবার, অর্থাৎ জমিদার ছিলেন বেগম রুকিয়ার বাবা। অর্থাৎ জমিদার সাধারণত ধনাঢ্য ব্যক্তিরাই হয়। সেই ধনাঢ্য ব্যক্তিদের সাধারণত দালান কোঠায় বাস করে তারা। রুকিয়ারাও তেমনি দালান কোঠায় বাস করত। চিলিকোঠা হচ্ছে বাড়ির ছাদে, অর্থাৎ দালানের
ছাদে লাগোয়া ঘর অর্থাৎ সিঁড়িঘর। দালানের ছাদে লাগোয়া ঘর সিঁড়িঘরকে আমরা বলবো ছেলেকোঠা। এরপরে আসছে বন্দি। বন্দি শব্দের অর্থটা হচ্ছে, আমরা একটু দেখে নিই। আমরা সবাই জানি বন্দি শব্দের অর্থ হচ্ছে আটক। হ্যাঁ, বন্দি শব্দের অর্থ হচ্ছে আটক। তো তোমরা এগুলা খাতায় তুলে নাও, আমি একটু সময় দিচ্ছি। আমি একবার পাঠ করছি। জমিদার ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। ছেলেকোঠা হচ্ছে বাড়ির ছাদে লাগোয়া ঘর অর্থাৎ সিঁড়িঘর। তো বন্দি আটক, বন্দি হচ্ছে আটক। আমার মনে হয় তোমরা লিখে ফেলছ। তো এর পর্যায়ে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুই, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ঘ, লোকেরা কখন পড়াশোনা করতেন, দুঃখিত, কিভাবে করতেন? ঙ, সেকালে মেয়েদের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু প্রবলেম হয়েছিল সাময়িক। তো আমরা এ পর্যায়ে নিচের প্রশ্নগুলা, কতগুলা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। দেখি প্রশ্নগুলো। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? খ, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? গ, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? আমরা কতগুলো প্রশ্ন পেলাম। এই নির্দিষ্ট পাঠ্যাংশে সেই প্রশ্নগুলোর উত্তর সন্নিবেশিত আছে, আমরা একটু খুঁজতেই পাবো। ক, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? অথবা বাড়িতে মেহমান এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? তাহলে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? এরপর আছে বাড়িতে মেহমান বা বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? আমার মনে হয় উঠানো শেষ। এরপর যে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু আলোচনা করছি। ধন্যবাদ। এরপর যে আমরা আমাদের যে প্রশ্ন ছিল তিনটা প্রশ্নের উত্তরে সেখানে আছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন। এর উত্তরে আমরা লিখতে পারি বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা কিন্তু সাথে সাথে খাতায় লিখে ফেলবে। 2 নম্বর, বাড়িতে মেহমান এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? তো উত্তর আমরা লিখতে পারি সেটা বাড়িতে মেহমান এলে রোকেয়া কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। তোমরা লিখতে থাকো। 3 নম্বর প্রশ্নটা এরকম, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? এর উত্তরও এই নির্দিষ্ট পাঠ্যাংশে আছে। উত্তরটা এরকম, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে তার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাহেব সাহায্য করতেন। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় তুলে নাও। তো আমরা কিন্তু প্রতিনিয়তই, বিশেষ করে ময়মনসিংহ অনলাইন প্রাথমিক স্কুল ধারাবাহিকভাবে এই শ্রেণী কার্যক্রম তোমাদের সামনে উপস্থাপন করছে। তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত দেখবে। বিশেষ করে আজকের এই যে পাঠ, সেই প্রশ্ন উত্তর, এগুলা তোমরা প্রশ্ন উত্তরগুলা লিখবে। এমনকি প্রতিদিনকার কাজগুলা তোমরা খাতায় আলাদা আলাদা খাতায়, বিষয়ভিত্তিক আলাদা আলাদা খাতায় তোমরা লিখে রাখবে। পরবর্তী পর্যায়ে আমি এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছেন,
আমার স্কুলে বিষয়টা এমনি ভাবে প্রত্যেক স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীরা তোমাদের যখন স্কুল খোলা হবে তখন সেই পাঠগুলা তারা দেখবে। তখন যদি না দেখাতে পারি তাহলে আমাদের লজ্জা হবে না, তাই আমরা সেই কাজটুকু আমরা করব। লেখা শেষ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। আজ আমরা উপস্থাপন করলাম চতুর্থ শ্রেণীর একটা বাংলা বিষয়। এভাবে ময়মনসিংহ অনলাইন প্রাথমিক স্কুল কর্তৃক ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম চলতে থাকবে। তোমরা বাড়িতে বসে সেগুলো মনোযোগ সহকারে দেখবে, প্রয়োজনে নোট করে রাখবে। আমরা পরবর্তী পর্যায়ে আবার যখন সুদিন আসবে তখন আমরা শ্রেণীতে সেই ক্লাসগুলো তোমাদের দেখব। তো সুপ্রিয় সহকর্মী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর দীর্ঘ করব না। পরবর্তী পর্যায়ে নতুন ক্লাসের আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করব। তোমরা সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকো, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।